নমস্কার, আমি ডক্টর বর্ণালী রায়চৌধুরী, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা। আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো বইয়ের বিভিন্ন অংশ। ক্যাটালগ করতে গেলে যেহেতু একটি বইকে সামগ্রিকভাবে আমাদের চেনা প্রয়োজন, সেজন্য একটি বইয়ের বিভিন্ন অংশের পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকাটি আবশ্যিক। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের আমাদের এই আলোচ্য বিষয়, আমরা বইয়ের বিভিন্ন অংশের সাথে পরিচিত হব। আমরা সকলেই জানি যে বই জ্ঞানার্জনের এক অপরিহার্য মাধ্যম, যা আমাদের নতুন নতুন তথ্য ও ধারণা শিখতে সাহায্য করে। আবার বই আমাদের সৃষ্টিশীল জগতে নতুন নতুন চিন্তা শক্তি এবং কল্পনা শক্তির বিকাশ ঘটিয়ে আমাদের মননকে সকলের সামনে উপস্থাপিত করতে সাহায্য করে। বই পড়লে আমাদের মনোনিবেশের ক্ষমতা বাড়ে এবং মানসিক প্রশান্তিও বাড়ে, ভাষাগত দক্ষতার সৃষ্টি হয় এবং এছাড়াও আমাদের বই যেহেতু গ্রন্থাগারে বইয়ের সঙ্গে সাযুজ্য বা তার প্রয়োজন যদি আমরা বলতে পারি, তাহলে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ইতিহাস, সমাজ, এই সম্পর্কে গভীর ধারণা প্রকাশ, তার সংরক্ষণ এবং সংগ্রহ, এই সবই গ্রন্থের মাধ্যমে বা বইয়ের মাধ্যমে হয়ে থাকে, যা আমাদের মূল্যবোধ এবং পরিচয়কে সমৃদ্ধ করে। বই সাধারণত বেশ কয়েকটি অংশ নিয়ে গঠিত, যা তার কাঠামো এবং উপস্থাপনাকে সমৃদ্ধ করে। আমরা সকলেই বই দেখেছি। আমি আপনাদের দেখাই, এটি আমাদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞান বিভাগের অত্যন্ত পরিচিত একটি বই, ডক্টর এস.আর. রাঙ্গানাথনের বিরচিত কোলন ক্লাসিফিকেশনের বইয়ের 6th এডিশন। এই বইটি আমি দেখছি। এই বইটি আমরা দেখছি একটা মলার থাকছে, এই স্পাইন থাকছে, এর ব্যাক কভার থাকছে এবং তার সাথে এর টাইটেল পেজ থাকে। এই বইটিকে উদাহরণ হিসেবে ধরে নিয়েই আজকে আমরা এই সেশনটিকে আলোচনা করব। তার আগে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে জেনে নেওয়া যাক। যে একটি বইকে ক্যাটালগ করতে গেলে এই বইটির একটি বইয়ের কোন কোন অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা জানানো আমাদের খুব প্রয়োজন। কোন কোন বিষয়ের উপর একটি বই প্রচুর সংখ্যক পাতা দিয়ে গঠিত হয়, সেই এত সংখ্যক পাতাকে তো আমাদের সবসময় প্রতিটি বইয়ের প্রতিটি পাতাকে সবসময় পড়া সম্ভব হয়ে ওঠে না গ্রন্থাগার কর্মীদের দ্বারা। তখন আমাদের কি করতে হয়, যে কোন কোন অংশগুলি বিশেষ করে আমাদের সহায়ক হয়ে উঠবে একটি ক্যাটালগ কার্ড তৈরি করবার জন্য, সেই নিরিখেই আমাদের আলোচনা আজকে হবে। প্রথমত আমরা বইটির শীর্ষক বা শিরোনাম সম্বন্ধে সবসময় জানবার চেষ্টা করব। একটি বইয়ের শিরোনাম। দ্বিতীয় যে উপাদানটি হলো বা উপকরণটি হলো, সেটা হচ্ছে লেখকের নাম। একটি বই যদি থাকে, সেই বইটি নিশ্চয়ই কেউ রচিত করেছেন, অর্থাৎ প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটি লাইনের জন্য কোনো না কোনো ব্যক্তি তার চিন্তা ভাবনা, তার মনন, তার চিন্তন নিশ্চয়ই সেখানে দায়িত্বশীল। সেই শব্দ যদি একটি অত্যন্ত ভুল শব্দ প্রয়োগ করা হয়, সেটিও যেমন ভাবে দায়িত্বশীল, তার প্রতিও যেমন দায়িত্বশীল থাকবেন লেখক। আবার যদি একটি অত্যন্ত সুন্দর এবং সর্বজন গ্রাহ্য এবং সার্বিকভাবে একটি গ্রহণযোগ্য একটি থিওরি তৈরি হয়, সেটার জন্য রেসপন্সিবল হবেন বা দায়িত্ব থাকবে একজন লেখকের বা সৃষ্টিকর্তার। তাহলে গ্রন্থের শিরোনাম এবং তার লেখকের নাম, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ, এই দুটি থাকবে। তৃতীয়ত যেটি, সেটা হচ্ছে এডিশন। এডিশনটি খুব গুরুত্বপূর্ণ। যদি প্রথম এডিশন হয়, তাহলে ক্যাটালগের ক্ষেত্রে তেমন কোনো গুরুত্ব রাখে না, কিন্তু যদি প্রথম এডিশন না হয়, দ্বিতীয় তৃতীয় এডিশন হয়, তাহলে সেটিও গুরুত্বপূর্ণ। আমি আসছি, ধীরে ধীরে এই বিষয় নিয়ে আলোচনা করব, আরো গভীরভাবে, আরো সুন্দরভাবে এবং পরিস্ফুট করে তোলবার চেষ্টা করব। তৃতীয় যে উপাদান আছে, সেটি হচ্ছে পাবলিকেশন। পাবলিশার, তার প্রকাশক, প্রকাশক যিনি, তার সম্বন্ধে আমরা জানতে পারি। ইয়ার অফ পাবলিকেশন অর্থাৎ প্রকাশের বছর।
এবং আইএসবিএন এর নাম্বার, বইটির বিষয়, কল নাম্বার, বইটির আকার ও আকৃতি, বইটির ভাষা, বইটির সারাংশ, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান একটি ক্যাটালগ করতে গেলে। এবার যখন আমরা বইটি ক্যাটালগ করবার কথা ভাবছি তখন এই উপাদানগুলি আমার প্রয়োজন। এবার যে প্রয়োজন আছে, ক্যাটালগের জন্য যে প্রয়োজন আছে, যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, সেগুলো আমরা বইটির কোন অংশ থেকে পেতে পারি সেটা আমাদের বিবেচ্য বিষয়। একটা বইয়ের অনেকগুলি পার্টস থাকে, কোন কোন অংশ থেকে সেটি গ্রহণযোগ্য, কোন কোন অংশ থেকে আমরা উৎসটি নেব এবং সেই অংশ থেকে সেই উৎসটি নিলে সেটা গ্রহণীয় হবে, সেটি আমাদের মুখ্য আলোচ্য বিষয়। প্রথম এবং প্রধান উৎস হচ্ছে শিরোনাম পৃষ্ঠা, অর্থাৎ টাইটেল পেজ। শিরোনাম পৃষ্ঠাটি তথ্যের প্রধান উৎস। যদি কোনো বইয়ের কোনো শিরোনাম পৃষ্ঠা না থাকে তবে কভার বা অর্ধ শিরোনাম পৃষ্ঠা মানে হাফ টাইটেল পেজ বা ক্যাপশন ব্যবহার করা যেতে পারে। আবার অনেক বইয়ের মধ্যে দেখবেন রানিং টাইটেল থাকে, অর্থাৎ প্রতিটি পৃষ্ঠাতেই বইয়ের নাম লেখা থাকে, দ্যাট ইজ কল্ড রানিং টাইটেল। এই রানিং টাইটেল থাকে, সেখান থেকে আমরা পেতে পারি। যদি কোনো বইয়ের একটি মলাট ধরুন ছিঁড়ে গেছে বা ধরুন টাইটেল পেজ ছিঁড়ে গেছে, আমরা তার বইটির শিরোনাম কি, বইটি রচয়িতাকে আমরা জানতে পারছি না, তাহলে রানিং টাইটেল থেকে কিন্তু শিরোনাম সম্পর্কে জানা হয়ে থাকে। এবং আমরা যখনই এই বইটির মানে ধরুন ক্যাটালগ প্রস্তুত করার সময় আমরা গ্রন্থের বাহ্যিক দিকগুলোই তো মূলত দেখে থাকি, তাদের বৈশিষ্ট্যও আমরা লক্ষ্য করে থাকি। মুদ্রিত গ্রন্থগুলোর কয়েকটি সাধারণ গঠনরীতি আগে থেকেই সেট করা থাকে, সেগুলি বলাই থাকে যে এই ধরনের বই হবে। সেই রীতি অনুসারেই গ্রন্থ বিষয়ক তথ্যগুলি গ্রন্থের বিভিন্ন স্থানে মুদ্রিত হয়। টাইটেল পেজে যে টাইটেলটি মুদ্রিত হবে সেটা আগে থেকেই নীতি সে নির্ধারণ করা আছে, সেই কারণে সেই রীতি অনুসারে ঠিক ওই জায়গাতেই, ওই পেজের ওই জায়গাতেই টাইটেলটি দেওয়া হয়েছে। যে স্পাইন, বইটির যে স্পাইন, আমরা এই স্পাইনটিকে বলি, এইটুকু অংশে ঠিক কতটা লেখা যাবে সেটা আগে থেকে নির্ধারিত। সেই কারণে টাইটেল এবং অথরের নাম আমরা আর একটা হয়তো ছোট করে পাবলিশারের লোগো আমরা দেখতে পাবো এখানে। অর্থাৎ কোন অংশে কোন ইনফরমেশন বা কোন তথ্যটি যাবে সেটি আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে এবং সেই অনুযায়ী ওই তথ্যগুলো ওই পৃষ্ঠায়, ওই নির্দিষ্ট পৃষ্ঠায় মুদ্রিত হয়ে থাকে। এই তথ্যগুলি ক্যাটালগ এন্ট্রি প্রস্তুত করবার সময় তথ্যের সংগ্রহের উৎস হিসেবে কাজ করে। গ্রন্থের বিভিন্ন অংশ থেকে এই তথ্যগুলি আহরণ করা যেতে পারে। মুখ্য এন্ট্রির প্রাথমিক তথ্যগুলি সাধারণত টাইটেল পেজ বা আখ্যাপত্রতেই থাকে। এবার আখ্যাপত্র কি, এটা একটু দেখা যাক যে একটা আখ্যাপত্র কেমন হতে পারে। প্রথমত হচ্ছে আমরা টাইটেল পেজ যাওয়ার আগেও না আমরা একটা বিষয় জানবো, সেটা হচ্ছে একটা বইয়ের মলাট। দেখুন একটা বইতে মলাট থাকে, অর্থাৎ এই বইটির টাইটেল পেজ কিন্তু এটি নয়, এই বইটির টাইটেল পেজ কিন্তু এটি নয়, এই বইটির টাইটেল পেজ হচ্ছে এই অংশটি, এই বইটির টাইটেল পেজ হচ্ছে এইটি। এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে মলাট। আবার অনেক সময় বাঁধাই করা বইয়ের দেখা যায় উপরে আরেকটি কভার থাকে, সেটাকে বলে জ্যাকেট। তাই বইয়ের বহিরাংশে যা বইয়ের শিরোনাম, লেখকের নাম এবং প্রায় একই চিত্র বা গ্রাফিক ধারণ করে তৈরি করা হয় সেটি টাইটেল পেজ নয়, সেটি মলাট। আর বইটির এই অংশটিকে আমরা স্পাইন বলবো। স্পাইন বইয়ের প্রান্ত যা পৃষ্ঠাগুলিকে একত্রে সংযুক্ত করে এবং সাধারণত এতে বইয়ের শিরোনাম এবং লেখকের নাম লেখা থাকে। এবার আসি আখ্যাপত্র বা টাইটেল পেজ। কভার পেজের পরেই থাকছে টাইটেল পেজ। টাইটেল পেজের দুটি দিক আছে, একটি সামনের দিক, আরেকটি হচ্ছে টাইটেল পেজের বিপরীত দিক। একটি সামনের দিক এবং একটি টাইটেল পেজ। এটি টাইটেল পেজ এবং টাইটেল পেজের ঠিক উল্টো দিকে একটি বিপরীত পেজ আছে, এই দিকটি, এই বিপরীত দিক থেকে বলছে ভার্সো অফ টাইটেল পেজ বা আখ্যাপত্রের বিপরীত দিক। এই আখ্যাপত্রের সামনের দিকে কিছু ইনফরমেশন বা তথ্য থাকে, আবার আখ্যাপত্রের বিপরীত দিকেও কিছু তথ্য থাকে। এই পৃষ্ঠাটি খুবই গুরুত্বপূর্ণ ক্যাটালগারদের ক্ষেত্রে।
উপরিভাগে এই আখ্যাপত্রের সামনের দিকে বা উপরিভাগে থাকে গ্রন্থের নাম, আপনারা দেখতে পাচ্ছেন। যদি উপনাম থাকে সেই উপনাম থাকে। মধ্যভাগে থাকে গ্রন্থাগারের নাম, এক বা একাধিক হতে পারেন গ্রন্থাগার, তাদের শিক্ষাগত যোগ্যতা থাকে, পদমর্যাদা থাকে এবং নিম্নভাগে থাকে প্রকাশ স্থান, প্রকাশক সংস্থা এবং প্রকাশকাল। এই তিনটে বিষয় থাকে। এবং মুখ্য এন্ট্রিতে আমরা যে গ্রন্থাগারের ক্যাটালগ এন্ট্রির কথা বলছি, সেই মুখ্য এন্ট্রিতে ৩ প্রকার তথ্যের প্রয়োজন হয় এবং সেটা খুবই আবশ্যিক। একটি হচ্ছে গ্রন্থ নাম, একটি গ্রন্থাকারের নাম, আর একটা ইমপ্রিন্ট। ইমপ্রিন্ট অর্থাৎ প্রকাশ স্থান, প্রকাশনা সংস্থা এবং প্রকাশকাল। মুখ্য এন্ট্রিতে পরবর্তী তথ্য সমষ্টি হচ্ছে কোলেশন। সেই তথ্যগুলি গ্রন্থের বিভিন্ন অংশ থেকে সংগ্রহ করতে হয়। এই যে আখ্যাপত্রের বিপরীত দিক, মানে ভার্স অফ টাইটেল পেজে আমি যে অংশটি দেখালাম, আখ্যাপত্রের বিপরীত দিকে সংস্করণ থাকে। যে আখ্যাপত্রের বিপরীত দিকটি আমি যে দেখালাম বইয়ের, সেক্ষেত্রে সেখানে বিভিন্ন তথ্য সম্বলিত থাকে আখ্যাপত্রটি। এইটি হচ্ছে সংস্করণ, এটি আখ্যাপত্রের বিপরীত দিক। এখানে সংস্করণ থাকে, মুদ্রকের সংস্থার নাম ঠিকানা থাকে, মুদ্রক সংস্থার ব্যক্তির নাম থাকে, গ্রন্থের মূল্য থাকে, বা অনেক সময় ক্যাটালগিং ইন পাবলিকেশনও থাকে কিছু কিছু বইয়ের ক্ষেত্রে। সব বইয়ের ক্ষেত্রে যে সেটি থাকবে সেটি নয়। এই সমস্ত বিভিন্ন বা কপিরাইটের ইনফরমেশন থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভাষ্য অফ টাইটেল পেজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। টাইটেল পেজ যেমন বা আখ্যাপত্র যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভার্স অফ অর্থাৎ টাইটেল পেজের বিপরীত দিকও খুব গুরুত্বপূর্ণ তথ্যের অনুযায়ী। তাহলে কোলেশনের যে তথ্যগুলি প্রয়োজন, সেটি আখ্যাপত্রের বিপরীত দিকে ম্যাক্সিমাম সময় বা বেশিরভাগ সময় সেগুলোকে পাওয়া যায়। গ্রন্থ নাম বা টাইটেল গ্রন্থের একাধিক স্থানে থাকে। আবার ওই যে বললাম জ্যাকেটের সামনে ও বা স্পাইনে গ্রন্থ নাম থাকে, গ্রন্থকারের নাম থাকে, বা গ্রন্থটি যদি কোনো সিরিজের অন্তর্ভুক্ত হয়, তাহলে সেই সিরিজের নামও, সিরিজের টাইটেল, এই দুটি থাকে আখ্যাপত্রে। গ্রন্থের উপনাম বা সাবটাইটেল যেটাকে আমি বলছি, গ্রন্থের মূল নামের সঙ্গেই সেটি থাকে। উপনামের উপযোগিতা হচ্ছে গ্রন্থের মূল নামের বিষয়বস্তুকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে অথবা বিষয়বস্তুর পরিমিতি নির্দিষ্ট করা। অর্থাৎ আমরা যেটাকে ইংরেজি ভাষায় বলবো স্কোপ অ্যান্ড কভারেজ, এই দুটোকে নির্ধারিত করে দেয় এবং গ্রন্থের উদ্দিষ্ট পাঠক শ্রেণীর দৃষ্টি আকর্ষণ করে। এই যে প্রথম সংস্করণ আমরা সবসময়, মানে প্রথম সংস্করণের অর্থ কি? গ্রন্থটি প্রথম প্রকাশনের সময় যেভাবে মুদ্রিত প্রকাশিত হয়েছে সেই গ্রন্থরূপ। তাই আমরা প্রথম সংস্করণটিকে আমরা ধরি না। দ্বিতীয় সংস্করণ থেকে যদি উল্লেখ থাকে আমাদের এই ভার্স অফ টাইটেল পেজে বা বইয়ের কোনো অংশে, তাহলে আমরা দ্বিতীয় সংস্করণ থেকে আমরা ক্যাটালগে সেটাকে এন্ট্রি করে থাকি। দ্বিতীয় সংস্করণ মানে কি? মানে প্রথম সংস্করণ বাদ দিয়ে পরবর্তী সংস্করণ, অর্থাৎ সেই সংস্করণটাই আগের সংস্করণ থেকে তার পরিবর্তিত হয়েছে, তার পরিমার্জন ঘটেছে এবং সংস্কার সাধন হয়েছে এবং আরো কিছু না কিছু সংযোজন হয়েছে বা কিছু বাদ গেছে। মানে একদম প্রথম অবস্থায় যা ছিল সেটি, আগের অবস্থায় যা ছিল সেটি সেখানে নেই। এই ধরনের কোনো পরিবর্তন না হলে গ্রন্থটির নতুন সংস্করণ হয় না। সেক্ষেত্রে প্রথম সংস্করণের অনুরূপ যদি আবার প্রকাশন হয়, তখন সেটাকে পুনর্মুদ্রণ বলবো, মানে রিপ্রিন্ট বলবো, সেটাকে আর এডিশন বলবো না। এডিশন মানে কিছু না কিছু নতুন, মানে সংস্করণ মানে কিছু না কিছু সংস্কার করা হয়েছে, পরিবর্তিত হয়েছে, পরিমার্জন ঘটেছে এবং তার সংযোজন হয়েছে বা কিছু বাদ গেছে। আর যা প্রথম সংস্করণের অনুরূপ ছিল সেটাকে আমরা, যদি ধরুন প্রথম সংস্করণ 2000 কপি ছাপা হয়েছে, সে 2000 কপি সোল্ড আউট হয়ে গেছে, আবার 5000 কপি ছাপা হলো, তাহলে সেটা হচ্ছে, তাহলে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি আখ্যাপত্র মানে টাইটেল পেজ এবং টাইটেল পেজের বিপরীত দিক দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন চাহিদার নিরিখে আমরা যে প্রথমেই আমরা যে সমস্ত
উপকরণগুলোর কথা বলেছিলাম, যে টাইটেল বা শীর্ষক বা শিরোনাম, অথবা গ্রন্থাগারের নাম, গ্রন্থের নাম, এডিশন, সংস্করণ, বা ধরুন প্রকাশ কাল, স্থান, এগুলি সবই মূলত আমরা টাইটেল পেজ বা টাইটেল পেজের বিপরীত দিকে আমরা পেয়ে থাকি। আবার ওই যে জ্যাকেটের কথা বলেছিলাম, বইয়ের জ্যাকেট, যে দেখবেন মোটা হার্ড বাইন্ডিং করা যে বইগুলি আছে তার উপরে একটা পাতলা কাগজের, একটু শক্ত আর কি, কাগজের একটা জ্যাকেট পরানো থাকে, এবং সেখানে জ্যাকেটের কাজ হচ্ছে, মানে প্রথমত তো হচ্ছে ধুলো ময়লার রোগ থেকে রক্ষা করছে, তাছাড়াও জ্যাকেট হচ্ছে যখন গ্রন্থাগারে নিউ অ্যারাইভাল সেকশনে ওই জ্যাকেটটা দিয়ে ডিসপ্লে করা যেতে পারে যে কোন বই নতুন সংযোজিত হয়েছে গ্রন্থাগারে, প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে জ্যাকেটের আখ্যাপত্রেও কিছু তথ্য থাকে, হয় গ্রন্থকার অথবা গ্রন্থ, যে কোনো বা দুই, উভয়ই এদের সম্বন্ধে কিছু বিবরণ থাকে, মানে গ্রন্থাগারের জীবনী, অতীত ও বর্তমানের কর্মধারা, পদাধিকার ও পদমর্যাদা, গ্রন্থাগারের অন্যান্য গ্রন্থের উল্লেখ, গ্রন্থ সম্পর্কে বিশ্লেষণী তথ্য প্রভৃতি এই জ্যাকেটের দুটো দিকে থাকতে পারে। এছাড়া অন্য কোনো তথ্য কিন্তু জ্যাকেটে থাকে না। ফলে যদি বিশ্লেষণ বা টিকা এইগুলো লিপিবদ্ধ করতে হয়, তাহলে জ্যাকেট কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অংশ নেবে। তাহলে আমরা এটা দেখছি জ্যাকেট মানে এই যে টাইটেল পেজ বা এই যে আমাদের আখ্যাপত্রকে মানে অনেকটা বেশি সাপোর্ট করছে বা অনেক বেশি ঋদ্ধ করে তুলছে। এবং আমরা যদি এই প্রচ্ছদ মানে আখ্যাপত্রের পরে আমরা দেখি, তখন সেখান থেকে হাফ টাইটেল, অনেক সময় এই ভার্স অফ টাইটেল পেজেই দেখবেন এখানে তো গোটা পেজটা জুড়ে লেখা আছে কোলন ক্লাসিফিকেশনের 6th এডিশন, আমি আপনাদের যেটা দেখালাম এক্ষুনি, অনেক বইতে হাফ অবস্থা থেকে লেখা থাকে, ওই পৃষ্ঠারই অর্ধেক অংশের অবস্থান থেকে লেখা হয়, এটাকে হাফ অফ দ্য টাইটেল পেজ বলা হয়। তারপর সেই হাফ টাইটেল পেজ থাকে এবং সেইখানে ওই একই কপিরাইট, পাবলিশার ইত্যাদি বা সংস্করণ বা প্লেস অফ পাবলিকেশন, পাবলিশারের নাম, ঠিকানা ইত্যাদি দেওয়া রইল, এই বিষয়গুলো থাকে। এবার হাফ অফ দ্য টাইটেল পেজ, এবার হাফ টাইটেল পেজের আপনারা দেখবেন পরেই একটা পৃষ্ঠা থাকতে পারে, সেটা হচ্ছে এইটা আবার সবসময় যে থাকবেই এমন নয়, সেটা হচ্ছে ডেডিকেশন পেজ। লেখক এই পৃষ্ঠায় কারোর উদ্দেশ্যে বইটি নিবেদন করতে পারেন, ডেডিকেশন পেজ থাকে। এবং ডেডিকেশন পেজের পরে প্রিফেস থাকে, প্রিফেস অর্থাৎ মুখবন্ধ। মুখবন্ধ গ্রন্থাগারের রচনা, এর মধ্যে থাকে গ্রন্থ রচনার উদ্দেশ্য, গ্রন্থের উদ্দেশ্য, কোন ধরনের পাঠকের জন্য গ্রন্থটি রচনা করা হয়েছে, গ্রন্থের বিষয়বস্তুর উল্লেখ, গ্রন্থের বিষয় বিভাজন প্রণালী, বিষয়বস্তুর পরিমিতি, বিষয় বিভাগের যৌক্তিকতা, সংগৃহীত তথ্য ও তথ্যের বৈশিষ্ট্য, সিদ্ধান্ত ইত্যাদি সম্পর্কে গ্রন্থাগারের যুক্তি এবং সংশ্লিষ্ট বিষয় সম্বন্ধে তার মতামত লিপিবদ্ধ করা থাকে। এই গোটা প্রিফেসটাতেই অ্যাকচুয়ালি মানে সাধারণত একজন লেখক তার ওই বইটি লেখার ক্ষেত্রে তার কোন কোন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তিনি গেছেন, কার সাহায্য পেয়েছেন, কিভাবে বইটি তিনি রচনা করতে চেয়েছেন, কিভাবে পাঠকের সামনে উপস্থাপিত করতে চেয়েছেন, এই সম্বন্ধীয় বিভিন্ন তথ্য সেটা সেখানে থেকে থাকে মুখবদ্ধ। এটা একেবারেই যিনি গ্রন্থকার বা লেখক তার নিজের হাতে তৈরি হয়। এবার আসে বইটা, তারপরে মানে আখ্যাপত্র ছাড়াও তো আরো খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশ আছে যার মাধ্যমে একটা বইকে বিশ্লেষণ করে তার ক্যাটালগ করা হয়। তাহলে এর পরে যেটি আছে সেটা হচ্ছে প্রাককথন, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে ফরওয়ার্ড। সাধারণত এখানে কোনো এটি লেখক প্রাককথন লেখেন না, কোনো বিশিষ্ট ব্যক্তি এই প্রাককথন রচনা করে থাকেন। গ্রন্থাগার ওই সম্পর্কে সেই বিশিষ্ট ব্যক্তির মন্তব্য, গ্রন্থকারের গ্রন্থ ও গ্রন্থাগারের গুণাবলী, গ্রন্থের সার্থকতা, সমধর্মী অন্যান্য গ্রন্থের মধ্যে এই গ্রন্থের বৈশিষ্ট্য কি ইত্যাদি তিনি ফরওয়ার্ড এই এই প্রাককথন এর মাধ্যমে লিখে থাকেন। গ্রন্থাগার এবং গ্রন্থ সম্পর্কে মূল্যায়ন এইখানেই সম্ভব হয়ে থাকে। অর্থাৎ প্রাককথনে বা ফরওয়ার্ডে কোনো বিশিষ্ট ব্যক্তি অবশ্যই লিখছেন এবং তিনি তার চোখের আলোয় সেই বইটি
কিভাবে কোন ভাবে উপস্থাপিত হয়েছে উনি সেটা লিখছেন, এবং সেইখান থেকেই বইটির গুরুত্ব অনেক জায়গায় বৃদ্ধি পায়। এবার আসা যাক ভূমিকা বা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে। একটা বইয়ের প্রাককথনের পরে অবশ্যই ছোট্ট একটা ভূমিকা থাকে যে বইটি কেন। আমরা সাধারণত দেখবেন আমাদের একটা বহুল প্রচলিত আমাদের ম্যাগাজিন আছে, যেটি মাসে ২ বার আসে, সাহিত্যমূলক একটি পত্রিকা। সেখানে একটা কলাম আসে, কি পড়ি কেন পড়ি। এই যে কি পড়ি কেন পড়ি, এই দুটো মানেই হচ্ছে আমি আমার লক্ষ্য বা উদ্দেশ্যকে আমি বেঁধে দিলাম। কি পড়ছি কেন পড়ছি, এই সম্বন্ধে কনসাস একটা অ্যাটিটিউড, বা আমরা যদি এই সম্বন্ধে আমাদের সজাগ আমাদের দৃষ্টি থাকে, তবে আমরা আমাদের নিজস্ব অভীষ্ট চিত্তে আমরা পৌঁছাতে পারবো। ভূমিকা আসলে গ্রন্থকারের নিজস্ব রচনা হতেও পারে, অথবা কোনো বিশিষ্ট ব্যক্তির রচনা হতে পারে। গ্রন্থকারের নিজস্ব বক্তব্য সাধারণত মুখবন্ধে থাকে। বিশিষ্ট ব্যক্তির রচনা হলে ভূমিকার মধ্যে থাকে গ্রন্থ সম্পর্কে মননশীল আলোচনা, গ্রন্থের পর্যালোচনা, গ্রন্থ ও গ্রন্থকারের মূল্যবান বিষয়বস্তুর বৈশিষ্ট্য, গ্রন্থকারের সাফল্য ও বৈশিষ্ট্য, এই বিষয়গুলোকে সেখানে থেকে থাকে। এবার আমরা আসি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আমরা জানছি কি যে আমাদের কাছে বই আছে, ডেডিকেশন, সেখানে আমরা কভার পেজ পাচ্ছি, টাইটেল পেজ পাচ্ছি, ডেডিকেশন পাচ্ছি, ফরওয়ার্ড লেটার পাচ্ছি। কিন্তু সেখানে আমাদের ভাবতে হবে যে আচ্ছা, এই যে বিষয়গুলো আমরা পেয়ে যাচ্ছি সেটা সাধারণত তার ভিত্তি কি। ভিত্তি তো এই গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞান বিভাগের বিভিন্ন ক্লাস বা বিভিন্ন সেশন। তাহলে এই গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞান বিভাগে বা এই সাবজেক্টের যে অ্যাসপিরেন্টসরা আছেন, তারা যারা ক্যাটালগ করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নির্দেশক বলে আমার মনে হয়। যে একটা বিষয়, গ্রন্থের বিষয়বস্তু আলোচনা আমরা যখন করছি, তখন আমরা কি করছি, টেবিল অফ কন্টেন্ট দিয়ে করছি। যখন সেই বিষয়বস্তুর আলোচনা করি, তখন আমরা পয়েন্ট ওয়াইজ ABCD আমরা করছি না। আমরা কি করছি, যে আমাদের আলোচনার বিষয়বস্তুটা বিভিন্ন মানুষের নিরিখে আমরা সুসজ্জিতকরণ করেছি। তাহলে সেক্ষেত্রে এই টেবিল অফ কন্টেন্ট এই বিষয়টা কি আনছে, ইন আ নাটশেল। টেবিল অফ কন্টেন্ট হচ্ছে ইন আ নাটশেল, সমগ্র বইটা কোন খাতে চলেছে তার একটা সামগ্রিক ধারণা দিচ্ছে। টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ এই যে সূচিপত্র বলছি, গ্রন্থের সামগ্রিক বিষয়বস্তুকে বিভিন্ন অধ্যায়ের এবং একক অংশের দিক নির্দেশ করছে। গ্রন্থের বিষয়বস্তুর আলোচনার ক্রমপর্যায় অনুসারে যেভাবে বিভক্ত করা হয়, তার ক্রমপর্যায় নির্দেশক অধ্যায় শীর্ষকগুলির সেই সমষ্টি হচ্ছে সূচিপত্র। সূচিপত্র কি? সূচিপত্র হচ্ছে আমরা যেটাকে ইংরেজিতে টেবিল অফ কন্টেন্ট বলি, গ্রন্থের সামগ্রিক বিষয়বস্তুকে বিভিন্ন অধ্যায় বা একক অংশে আমরা দেখছি সেটা ছড়িয়ে যাচ্ছে, তাই তো? গ্রন্থের বিষয়বস্তুর আলোচনা ক্রমপর্যায় অনুসারে যেভাবে বিভক্ত করা হয়ে থাকে, তার ক্রমপর্যায় নির্দেশক এবং অধ্যায় শীর্ষকগুলির সমষ্টি হচ্ছে সূচিপত্র। তাহলে সূচিপত্র মানে প্রতিটি অধ্যায়ের আলোচনার আগে আমাদের একটা সূচিপত্র করে দেওয়ার আমাদের প্রবণতা যদি থাকতো, সেটি আমাদের মাইন্ড ম্যাপিং বা আমাদের মস্তিষ্ককে অনেক বেশি উর্বর করে তুলতে পারত। এবার আসা যাক গ্রন্থের মূল অংশে। গ্রন্থের মূল অংশ কি? টেক্সট। এই গ্রন্থের মূল অংশে লেখকের নিজের গঠন, গ্রন্থকারের নিজস্ব রচনা, তার মেধা সম্পদ, বিভিন্ন অধ্যায়, পর্বে এবং শিরোনামে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করা হয়ে থাকে। সাধারণত ভূমিকা অথবা প্রথম অধ্যায় থেকে শুরু করে উপসংহার অথবা শেষ অধ্যায় পর্যন্ত মূল অংশের পরিসীমা। গ্রন্থের মূল অংশেই থাকে গ্রন্থাগারের বিশ্লেষণাত্মক মন্তব্য রচনার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। গ্রন্থের মূল অংশ সেটি হচ্ছে এখানে টেক্সট লেখা থাকে। গ্রন্থাগারের নিজস্ব রচনা, তার মেধা সম্পদ, বিভিন্ন অধ্যায়, বিভিন্ন পর্ব এবং বিভিন্ন শিরোনামে সেটি পর্যায়ক্রমে লিপিবদ্ধ থাকে, তাই তো? আমার গ্রন্থে আমার মাথার যে সম্পদ, আমার মাথা থেকে যে লেকচারটা বেরিয়েছে, কিভাবে আমি এই সেশনটাকে ডিজাইন করব, কিভাবে সেশনে আমি নিজে বলবো, সেই জায়গাগুলো
সম্পূর্ণভাবে একটা প্রি সেটেড ক্রাইটেরিয়া অনুযায়ী চলে আসে, একটা নিজস্ব তার চাহিদা অনুযায়ী এগিয়ে আসে। এবং এক্ষেত্রে এই সংশোধিত মানে অংশে যে আমরা যে কথা বলছি যে সাধারণত ভূমিকা অথবা প্রথম অধ্যায় থেকে শুরু করে উপসংহার অথবা শেষ অধ্যায় পর্যন্ত আমরা সাধারণত মূল অংশের পরিসীমা ধরে থাকি। তাহলে যদি তাই হয় তাহলে গ্রন্থের মূল অংশেই থাকে গ্রন্থাগারের চিন্তাধারা, বিন্যাস, মনন, পাণ্ডিত্য ও প্রতিভা নিদর্শন। একান্তভাবেই গ্রন্থাগারের সৃষ্টি পরিচয়, টিকা ও বিশ্লেষণাত্মক মন্তব্য রচনার ক্ষেত্রে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। সাহিত্য সৃষ্টি না হলে মূল অংশের পরে ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের সংযোজন থাকে। এই সংশোধিত অংশে থাকতে পারে টিকা, উল্লেখসূত্র, শব্দকোষ, গ্রন্থপঞ্জি অথবা পঠনীয় গ্রন্থসমূহ। শব্দসূচিও থাকতে পারে, আবার শব্দার্থ কোষও থাকতে পারে। এগুলো সাধারণত উপবিভাগ, তবে সবগুলি গ্রন্থে এই উপবিভাগগুলি নাও থাকতে পারে। অনেক গ্রন্থে আবার অ্যাপেন্ডিক্স থাকে। গ্রন্থের মূল অংশ না হলেও বিষয় অনুসারে এই তথ্যগুলি ক্যাটালগের পক্ষে গুরুত্বপূর্ণ। এবং যদি আমরা এই বিভিন্ন চ্যাপ্টারকে বা বিভিন্ন গ্রন্থের বিভিন্ন ধারাকে আমরা দেখে থাকি, তাহলে আমরা দেখব যে গ্রন্থপঞ্জি, বইতে উল্লেখ করা বিভিন্ন উৎস বা রেফারেন্সের যে তালিকা আর কি সেটি, বা ব্যাক কভার পেজ। ব্যাক কভার পেজের মধ্যেও এমন অনেক গ্রন্থ, এমন অনেক ইনফরমেশন থাকে বা তথ্য থাকে, গ্রন্থের শেষে থাকে কভার পেজ। প্রত্যেকটি বইয়েরই এই ব্যাক কভার পেজ আমরা দেখতে পাই। এই ব্যাক কভার পেজের ক্ষেত্রে এখানেও অনেক ইনফরমেশন দেওয়া থাকে, আইএসবিএন নাম্বার বা তার মুদ্রিত মূল্য, বা ওই লেখকের অন্যান্য কোনো লেখা বই আছে কিনা, বা বইটির সম্পর্কে ছোট্ট করে লেখা, গ্রন্থ পরিচয় দেওয়া ইত্যাদি বিষয়গুলো এখানে থাকতে পারে। বা লেখকের আপকামিং যদি কিছু বই থাকে বা অন্য বই প্রকাশনা হচ্ছে সেই সমস্ত বইয়ের একটা লিস্ট ইত্যাদি এই ব্যাক কভার পেজে থাকতে পারে। অর্থাৎ সেখান থেকেও আমরা কিন্তু আইএসবিএন নাম্বার বা দাম এই বিষয় এই তথ্যগুলো নিতে পারি। বক্তব্য হচ্ছে এই যে এতগুলো অংশ আমি বলছি, এই এতগুলো একটা বইয়ের বিভিন্ন অংশ থাকছে, এই সামগ্রিক একটা বইয়ের বিভিন্ন অংশ থাকছে। এই অংশগুলোর মধ্যে থেকে কোন কোন ইনফরমেশন গুলো কোন কোন সোর্স থেকে তুলে আনতে হবে সেটার জন্যই একটা বইয়ের বিভিন্ন অংশের সাথে আমরা আজকে পরিচিত হচ্ছি। এবং আমরা যদি দেখি যে সব বই কিন্তু ধরুন বিবলিওগ্রাফি থাকে না, সব বই কিন্তু শব্দসূচি বা গ্লসারি অর্থাৎ শব্দার্থ কোষ বা রিডিং লিস্ট মানে পঠনীয় গ্রন্থসমূহের লিস্ট সেখানে থাকে না। কিন্তু বেশ কিছু কিছু বই থাকে, অর্থাৎ এরা কি হচ্ছে গ্রন্থের মূল অংশ না হয়েও এরা ক্যাটালগের পক্ষে গুরুত্বপূর্ণ, কেন না ওই নোটটুকু দেওয়ার জন্য এগুলি উল্লেখযোগ্য। এবং ফলে পাঠক বিশেষ সময়ে তাদের নিজস্ব চাহিদা অনুযায়ী, তাদের নিজস্ব প্রয়োজন অনুসারে তাদের গ্রন্থগুলি তারা সঠিক জায়গা থেকে খুঁজে পাচ্ছে। এবং তাদের এই যে ক্যাটালগ আমরা বারবার বলছি এন্ট্রি হচ্ছে, এই এন্ট্রিগুলোর যে ধারাটা থাকছে সেই ধারাটি তাদের কাছে তার সম্বন্ধে তারা যদি অবগত হন তাহলে বইটি খুঁজে পেতেও তাদের অনেক কম সময় লাগবে। গ্রন্থের এই উপরিউক্ত অংশগুলি ব্যতীত এগুলি ছাড়াও ক্যাটালগ করার ক্ষেত্রে কয়েকটি শব্দ খুব ব্যবহৃত হয়, যেমন ধরুন উপগ্রন্থ নাম বা সাবটাইটেল। সাবটাইটেলের ক্ষেত্রেও যেমন ধরুন এই বইটির ব্যাক কভার পেজটায় দেখবেন কি থাকে, আছে একটা বই, একটা লেখা আছে বই ডকুমেন্টেশন জেনেসিস অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ ডকুমেন্টেশন, জেনেসিস ও ডেভেলপমেন্ট। এই যে নামের একটা বই রয়েছে বা এই বইটারই মূল বইটির নাম হচ্ছে ডকুমেন্টেশন, আর তার উপনাম হচ্ছে জেনেসিস অ্যান্ড ডেভেলপমেন্ট। আবার অনেক ক্ষেত্রে অল্টারনেটিভ টাইটেলও থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যাম্বিগুয়াস টাইটেল থাকে। যেমন ধরুন তৃতীয় নয়ন, তৃতীয় নয়নেই একটা বই আছে, এটা কিন্তু চক্ষু বিষয়ক কোনো বই নয়, এটা একটি মোটামুটি আমরা যতটুকু জানি যে এই গ্রন্থ নাম, এটা একটা তান্ত্রিক পদ্ধতির আত্মোপলব্ধি বিষয়ক গ্রন্থ। এবং ক্যাটালগ এন্ট্রিতে অতিরিক্ত তথ্য হিসাবে এক্ষেত্রে গ্রন্থ নামের ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে। বা বারবার যদি নামগুলো ঘুরে ঘুরে আসে, আমি বলেছি বারবার প্রতিটা পৃষ্ঠায় সেরকম থাকছে, তার সংস্করণ বা পুনর্মুদ্রণ সম্পর্কিত সমস্ত তথ্য
এইখানে কভারের মানে বিভিন্ন ক্ষেত্রে বইয়ের মধ্যে, ওই পরিসরের মধ্যে ফ্রন্ট পেজ টু ব্যাক কভার সবটাই সুন্দরভাবে নথিবদ্ধ হয়ে থাকে। তাহলে বইয়ের বিভিন্ন অংশগুলো আমরা শুনলাম, আমরা শিখলাম। আমরা এরপর জেনে নেব যে এই বইগুলো কিভাবে ক্যাটালগ করাকে প্রভাবিত করে। তার কারণ আমরা জানতাম যে এই বইগুলোর যদি প্রধান উৎস এবং ক্যাটালগ সম্বন্ধে আমাদের ধারণা ব্যক্ত না হয়, ধারণার স্বচ্ছতাকরণ বা স্পষ্টীকরণ না হয়, তাহলে একটা অনেক বড় অংশই আমাদের বাদ রয়ে যাবে। কিন্তু আপনারা যদি দেখেন যে ক্যাটালগ এই বিষয়টি জলবৎ তরলং বলে একটা শব্দ আছে, সেটি জলবৎ তরলং, অর্থাৎ আমাদের এলিমেন্টগুলো খুঁজে রাখলেই এটি সঠিক জায়গায় সঠিকভাবে এটি প্রকাশ হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য ছিল আজকে বিভিন্ন বইয়ের অংশগুলিকে জানা, বিভিন্নভাবে চেনা বইকে, এবং একটি বই কিভাবে মানুষের উপকারে আসতে পারে এবং একটি বই মানুষের গবেষণার ক্ষেত্রে কতটা সহায়ক হতে পারে তার একটি ছোট্ট দৃষ্টান্ত। নমস্কার।